আসসালামু আলাইকুম। নাবা টেক ওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ধারার আরও একটা উদাহরণ দেখব। এটার যোগফল কীভাবে নির্ণয় করতে পারি তার অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা তৈরি করা শেখাবো। তবে আজকের এই ধারাটা আগের যে ধারাগুলো দেখেছি তার চেয়ে কিছুটা অ্যাডভান্স লেভেলের। তো এটা একদম সরাসরি পরীক্ষায় আসার সম্ভাবনা তেমন একটা নেই, বাট এটা আমি দেখানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আমি চাই যে তোমাদের এই শুধু তোমরা যে বোর্ডের প্রশ্নগুলো মুখস্থ করে চলে যাবা উত্তর করার জন্য, বিষয়টা এমন না। তোমরা আসলেই অ্যালগরিদম ফ্লোচার্ট বা কম্পিউটারের প্রোগ্রাম ডিজাইন করাটা বুঝো কি না, সেটার জন্যই মূলত আমি এই ভিডিওটা দিচ্ছি, এই ধারাটা দিচ্ছি। এটা যদি তোমরা নিজেরা বুঝতে পারো তাহলে তুমি অন্তত তোমার মনের মধ্যে এই ধারণাটুকু তৈরি করে নিতে পারো বা এই কনফিডেন্সটুকু রাখতে পারো যে তুমি আসলেই কম্পিউটার প্রোগ্রাম বুঝো এবং এই চ্যাপ্টার তোমার জন্য একদম ইজি। তো আমি আশা করছি তোমরা যারা এর আগের আমার যে ধারার আরও 3টা ভিডিও দিয়েছি আমি, সেগুলো যদি সত্যিকার অর্থে তোমরা মন দিয়ে দেখে থাকো এবং বিষয়টা আমি কি তোমাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটা যদি তোমরা মানে একদম কি বলে এটাকে মনোযোগ দিয়ে যদি সেইগুলো বিষয় তোমরা আয়ত্ত রাখার চেষ্টা করে থাকো, তাহলে আমার বিশ্বাস তোমরা আজকের এই ক্লাসটা ইজিলি বুঝতে পারবা। তো দেখো, আজকে আমরা আরেকটা ধারা নিয়েছি, কিন্তু আজকের এই ধারাটা গত পর্বের ধারার চেয়ে আরেকটু টেকনিক্যাল ধারা। সেটা হচ্ছে, দেখো, গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে সংখ্যা দেওয়া থাকবে এবং তাদের বর্গ করেছিলাম আমরা, মানে একটা পাওয়ার দেওয়া থাকবে। বর্গ তো না, আমি তোমাদেরকে এই যে গত পর্বের কোশ্চেনটা একটু দেখাই। এই যে দেখো, এখানে আমি তোমাদেরকে এক সংক্ষেপে একটা জিনিস বলে দিচ্ছি, এতে করে তোমার আরেকটা ধারা শেখা হয়ে যাবে। কথার কথা, এখানে ধারাটা 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার না দিয়ে ধারাটা তোমাকে কথার কথা দিল এরকম 1 কিউব 3 কিউব 5 কিউব। মানে এখানে মূলত বর্গ না, কিউব আকারে দিয়েছে, পাওয়ারটা 3 করে দিয়েছে। তাহলে তোমরা কি করতে জানো, সব কিছুই ঠিক থাকতো। এই যে শুধু সামের এখানে এসে আই এর মানটা এখন কি হতো, আই এর কিউবের যোগ হতো। প্রত্যেকটা সংখ্যার ঘন যেটা, মানে প্রত্যেকটা বেজের উপরে পাওয়ার 3 দিলে যেটা পাওয়া যায় সেটা যোগ হবে। 1-এর উপরে পাওয়ার 3 দিলে যেটা আসে তার মানটা যোগ হবে। 3-এর উপরে পাওয়ার 3 দিলে মান যেটা আসে সেটা যোগ হবে। 5-এর উপরে পাওয়ার 3 দিলে যেটা আসে সেটা যোগ হবে। এই যে জাস্ট এখানে চেঞ্জ হয়ে যেত। তারপরে এখানে এই যে মানে এখানে জাস্ট 2 এর বদলে 3 হয়ে যেত, এটাই তো। মানে পাওয়ার যেটাই দেখ, আমার বিশ্বাস তোমরা সেটা করতে পারবা। কিন্তু দেখো, এই ধারাটার সাথে এই ধারার পার্থক্যটা কি, এখানে দেখো পাওয়ারটা কিন্তু সব জায়গায় সেম ছিল, কিন্তু আমরা এবং হচ্ছে কি পাওয়ারটা সেম ছিল, শুধু বেসটা চেঞ্জ হচ্ছে। 1-এর জায়গায় 3 হচ্ছে, 3-এর জায়গায় 5 হচ্ছে, বাকি সব ঠিক। আজকের ধারায় আমার বেস 2-এর জায়গায় 3 এসেছে, 3-এর জায়গায় 4 এসেছে, আবার পাওয়ারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 2-এর উপরে পাওয়ার ছিল 1, 3-এর উপরে পাওয়ার আসছে 2, 4-এর উপরে পাওয়ার আসছে 3। মানে বেস যেটা পাওয়ার হচ্ছে তার থেকে 1 কম। বেস যদি 4 হয় পাওয়ার হচ্ছে 3, বেস 3 হলে পাওয়ার হচ্ছে 2। তো এই জিনিসটা যে আসলে কি চেঞ্জ হচ্ছে এটা ধরতে পারাটাই হচ্ছে গিয়ে মূলত মানে তোমাদের ইন্টেলিজেন্সি যেটা, এটাই হচ্ছে সেটা। তো দেখো, এই ধারার কীভাবে আমরা যোগফলটা বের করি, খুবই সহজ, খুবই সহজ। আমি তোমাদেরকে টেকনিকটা আগে দিয়ে বলে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে, দেখো, এই যে তোমরা যে কাজটা করবা, দেখো আমি একদম মুখস্থ তোমাদেরকে বলে দিই। সংখ্যা যেটাই হোক, কথার কথা সংখ্যাটা হচ্ছে গিয়ে 2-এর পাওয়ার কত দিয়েছে 1। এখন আমি তোমাদেরকে যেটা শিখাই দিব না, আমরা এভাবে করব না। আমরা করব যে আমার সংখ্যা যেটা থাকে, বেস যেটা থাকে, পাওয়ার হবে তার থেকে 1 কম। আমার বেস হচ্ছে 2, তাহলে পাওয়ার হবে ওই সংখ্যা থেকে 1 বিয়োগ করব। আমার বেস যদি 3 হয়, এই যেমন এটা আসছে, এটাকে আমি তাহলে কীভাবে আমি না দেখো বলতে পারতাম, বেস যদি 3 হয় পাওয়ার হবে হচ্ছে 3 থেকে 1 কম। তার মানে এটার অর্থ কী দাঁড়ায়, 3 থেকে 1 গেলে তো 2 হয়। দেখো মিলছে না, মিলছে। আমার যদি কথার কথা বেস যদি 4 হতো, বেস যদি 4 হয় তাহলে আমি এখানে লিখবো হচ্ছে বেস থেকে 1 কম, এটাই হবে তার পাওয়ার। তো 4 থেকে 1 গেলে কত থাকে, 3। দেখো আমার এই ধারাটা 3 কিনা, তার মানে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি। বেস যা হবে পাওয়ার তার থেকে 1 কম হবে। এবারে যেটাই আসুক আমি মুখস্থ বলে দিতে পারবো যে বেস যদি 10 হয় পাওয়ার হবে 10 থেকে 1 কম 9। এটা যদি বুঝো, এখন এটা তোমরা করে ফেলতে পারবে। দেখো তাহলে আমি কিভাবে করতেছি, প্রথমে ফ্লো চার্টটা এঁকে ফেলবো। ফ্লো চার্ট
আমরা প্রথমে স্টার্ট করব। ওকে, প্রথম হচ্ছে আমাদেরকে ইনপুট নিতে হবে। আমরা যে কোনো একটাকে ফিক্সড করে ধরবো। আমরা এই নিচের যে বেস আছে বেসটাকে আমরা ফিক্সড করে ধরতেছি, মানে আমরা এটাকে ধরেই বাকি সব হিসাব নিকাশ করব। তাহলে ইনপুট নিব n। আমি আশা করছি তোমরা খাতায় এগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, আমার যতটুকু বিশ্বাস। এরপরে আমরা যেটা করব, আমাদেরকে প্রথমে ভেরিয়েবল নিয়ে নিতে হবে দুইটা। একটা হচ্ছে সামের মান দিব শুরুতে 0 আর নিব হচ্ছে i। এখন আজকে i কাকে ধরবা? এখানে যেহেতু দুইটাই পরিবর্তন হচ্ছে, যে কোনোটাকে ধরতে পারো তুমি, উপরে পাওয়ারটাকেও ধরতে পারো অথবা নিচের বেসটাকে ধরতে পারো। তো বেসটাকে ধরাটাই বেশি সুন্দর হয়। আমি নিচের বেসটাকে ধরছি। এখন বলো তো বেস কত ধরবো? আমার প্রথম পদ কত? প্রথম পদের বেসটা 2, তার মানে এখানে i = 2 লিখতে হবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো প্রথমে কন্ডিশন দিয়ে চেক করব যে আমার বেসটা সর্বোচ্চ যে মান n যেটাকে আমি ইনপুট দিচ্ছি তার ছোট বা সমান আছে কিনা, যেটা সবগুলোর ক্ষেত্রে করি। তাহলে কি করব, i <= n কিনা। যদি ধারার মধ্যে থাকে তাহলে অ্যান্সার আসবে ইয়েস। এখন ইয়েস হলে আমরা কি করব? ইয়েস হলে যেটা করব, দেখো এই যে ফর্মুলাটা সব কিছু দেখো সেম আগের মতোই। এখানে এসেই হচ্ছে ঝামেলা মানে এখানে হচ্ছে টেকনিক। এটা যে লিখতে পারবে সেই হচ্ছে মূলত মানে নাম্বারটা নিয়ে যাবে সে। এখন এখানে দেখো সাম = সাম, এতটুকু তো ঠিক থাকে যে আগের যোগফলের সাথে কি যোগ হবে। এখানে যোগ হবে, দেখো বেস হচ্ছে, যেমন আমি 2কে ধরলাম, তো তাহলে এটাই চিন্তা করো, এই যে আমার বেস কত? বেস হচ্ছে i, কারণ i এর মানেই তো 2। তাহলে বেসকে লিখলাম, আর পাওয়ার হচ্ছে কত? বেস যেটা থাকে তার থেকে 1 কম। তাহলে আমি এখানে পাওয়ার হিসেবে লিখবো হচ্ছে i - 1। একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমার এই সূত্রটা মিলে কিনা। তোমরা মনে করো তুমি উল্টে অন্য কিছু একটা লিখে ফেলছো, এখানে এটা না লিখে অন্য কিছু একটা লিখে ফেলছো, তুমি প্রত্যেকটা সংখ্যার জন্য মিলিয়ে দেখবা যে আসলে মিলে কিনা। তোমার i এর মানটা এখানে যদি, যেমন 4 এর জন্য আমি i এর মান 4 বসালে উপরে পাওয়ারটা কি 3 আসতেছে কিনা তুমি নিজে তোমার সূত্রের মধ্যে মিলায় দেখবা। যদি ঠিক হয় তাহলে বুঝবা যে তোমার ফর্মুলা ঠিক আছে। ওকে, এরপরে দেখো তো i এর মান কত করে করে বাড়তেছে। আমরা i কে ধরেছিলাম, বেসকে ধরেছিলাম, তো বেস 2 এর পরে 3, 3 এর পরে 4, তার মানে i এর মানটা আসলে 1 1 করে বাড়তেছে। তাহলে i = i + 1, i এর আগের মান যেটা তার সাথে 1 যোগ হবে। এটা করে আমরা আবার কি করব, এখানে চলে আসব। দেখো সিস্টেম কিন্তু ধারার সবগুলোর জন্যই সেম। এখানে একটা লুপ হয়, কন্ডিশন চেক করে যদি ঠিক থাকে এই কাজটা করবা, না হলে নো দিয়ে আমি তাকে বের করে দেব। বের করে দিয়ে কি বলবো, তোমার আর দরকার নাই, তুমি এখন যা পেয়েছো তাকে জাস্ট প্রিন্ট করে দাও। তাহলে প্রিন্ট করে কি, প্রিন্ট সামের মানটাকে প্রিন্ট করে দিয়ে তুমি ভাগো, তোমার কাজ শেষ। স্টপ। তাহলে এখন দেখো আমি তোমাদেরকে একটা একটা করে এখানে দেখাই, তোমরা দেখো। শুরুতে 2, আমি i এর মান কত দিয়েছি 2, তাহলে দেখো আমার সাম = আছে 0, i = আছে 2। এখন আমি তো কন্ডিশন চেক করবো, এবং কন্ডিশনটা 2 হচ্ছে কি আমার n এর মান যেটাই হোক, তার মানে আমার ধারার মধ্যে যদি থাকে, তো কথার কথা n এর মান যদি 10 হয়, তো 2 তো 10-এর ছোটই আছে, তার মানে অ্যান্সার ইয়েস আসবে। ইয়েস আসার পরে ঘটনাটা এখানে করতে দেখো, সূত্র কি লিখেছি, সূত্র লিখেছি সাম = সাম প্লাস বেস যেটা মানে i, আর i এর উপরে পাওয়ার হবে i থেকে 1 কম। দেখো মিলে কিনা, আমার যোগফল হচ্ছে 0, i এর মান পেয়েছি 2, তাহলে এখানে আসবে 2 - 1 = 0 প্লাস 2, 2 থেকে মানে 2 থেকে 1 গেলে আর থাকে 1। তার মানে দেখো তো আমার এই যে প্রথম পত্রে এখানে যোগ হলো কিনা, যোগ হয়েছে। আচ্ছা, যোগ হয়ে যা পাবো কত হবে, এটা মূলত অ্যান্সার আসবে 2। তাইলে এবার দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দেখো, সামের মান এখন আছে 2, i এর মান কত বাড়বে, i এর মান আগে ছিল 2, এবং i এর মান 1 বেড়ে i এর মান এখন হয়ে যাবে কত, 3। এই অবস্থায় আমরা যদি আবার করি সাম = সাম প্লাস i টু দি পাওয়ার i - 1, সামের মান এখন আছে কত, 2, তাহলে 2 বসলে এখানে i এর মান এখন কত আছে, 3, তাহলে i এর মান 3, আর পাওয়ার আছে এখানে লেখা আছে i মানে 3 - 1 = 3 থেকে 1 গেলে 2, তার মানে কত যোগ হচ্ছে, আগের যোগফলের সাথে 3² যোগ হচ্ছে, তার মানে এটা যোগ হচ্ছে। ঠিক আছে, তার মানে কি আমার প্রত্যেকটা পদ একটা একটা করে আসলে ঠিকভাবেই আসতেছে। এটা যদি তুমি কনফার্ম করতে পারো, তার মানে বুঝতে হবে যে তোমার ফর্মুলাটা ঠিক আছে।
তো আমি আশা করছি তোমার ফ্লোচার্টটা কীভাবে করতে এটা বুঝতে পেরেছো। এবার আমি অ্যালগরিদমটা, আচ্ছা একটা কাজ করি, এটার মান তো আসবে কত, 3 3 9 11 আসবে। আমি তোমাদেরকে ওই যে এটার জন্য দেখাই দিই, তাহলে একদম কনফার্ম হয়ে যাবা। তাহলে সামের মান এখন আছে কত, কই দেখাই, এখানে দেখাই দিই। দেখো সামের মান এখন আছে 11, আইয়ের মান আছে কত, দেখো আইয়ের মান ছিল 3, তাহলে আইয়ের মান 1 বেড়ে আইয়ের মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আবার আগের মতো আসো, সূত্রটা হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর আই এর উপরে পাওয়ার হবে আই মাইনাস 1। তো সামের মান কত, 11, এটা তো ঠিক আছে। আর আই এর মান আছে কত, আই এর মান ধরেছি 4, তাহলে 4 আর উপরে পাওয়ার হবে আই মাইনাস 1, মানে 4 মাইনাস 1 সমান সমান 11 যোগ 4, এখানে 4 থেকে 1 গেলে 8 থাকে 3, তার মানে এই যে দেখো এটাও এবার আসছে। তার মানে আমরা মূলত প্রত্যেকটা পদকেই আমরা ঠিকভাবে ধরে এনে তার যোগ করতেছি, আমার ধারার মধ্যে যোগ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার বিষয়। এটা যদি কনফার্ম করতে পারো তাহলে বুঝতে হবে যে তোমার ফর্মুলা লেখাটা ঠিক আছে। তো ওকে, আমরা তাইলে হচ্ছে এখন অ্যালগরিদমটা এবার লিখে ফেলি এখান থেকে, আগের মতো অ্যালগরিদমগুলো। আমার হচ্ছে ধাপ 1, এখানে হচ্ছে গিয়ে কাজ শুরু করি, তারপর হচ্ছে গিয়ে ধাপ 2, এখানে হচ্ছে n এর মান আমরা ইনপুট নিই, তারপরে ধাপ 3, আমি একটু দ্রুত লিখছি তো এতে করে লেখা একটু খারাপ বা বাজে হবে, তোমরা এটা কিছু মনে করো না। সাম, দেখো সবগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট একদম প্রায় একই স্টাইলে, শুধু এই জায়গায় এসে চেঞ্জ হচ্ছে। সাম এবং আইয়ের সাম এবং আই নামে দুটি চলক নি এবং সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু কত 2 অ্যাসাইন করি। ধাপ 4, যদি আই লেস দেন অর ইকুয়াল n হয় তাহলে পরবর্তী ধাপে যাও, নতুবা এত নং ধাপে যাও, আগের মতো। আর পরবর্তী ধাপে গেলে কি হবে, সাম ইকুয়াল টু, ওই যে ফর্মুলাটা জাস্ট এখানে লিখে দিতে হয়, সাম ইকুয়াল টু সাম প্লাস আই এবং উপরে পাওয়ার হবে আই মাইনাস 1, বেস যেটা হবে পাওয়ার হবে তার থেকে 1 কম করি। ধাপ 6 আসবে, আই এর মানটা জাস্ট 1 বাড়াই দিব, কারণ এখানে বেজ 1 1 করে বাড়তেছে, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1 করি, এবং এরপরে আবার লুপের মধ্যে পাঠাই দিব, মানে 4 নং ধাপে যাও, আবার 4 নং ধাপে গিয়ে কন্ডিশন চেক করে আসো, 4 নং ধাপে যাও। আর ওই যে যদি কন্ডিশনের মধ্যে না পড়ে তখন ডিরেক্ট এই 7 নং ধাপে চলে আসবে। 7 নং ধাপে এখানে এসে কি হবে, সামের মান আমার হাতের লেখার অবস্থা আজকে খুবই বাজে, তোমরা কিছু মনে করো না। সামের আমি দ্রুত লিখতে গেলে লেখা এরকম মানে খুবই বাজে হয়ে যায়, যদিও হাতের লেখা এমনিতে এতটা ভালো না। এখানে এসে লাস্টের ধাপটা হচ্ছে গিয়ে কাজ শেষ করি। তো দেখো এখানে যে কাজটা করেছি জাস্ট সেম কাজটাকে আমি এখানে অ্যালগরিদমের মধ্যে লিখে দিয়েছি। আমাদের সবগুলো অ্যালগরিদম দেখবে যে একদম হুবহু সেম হয়, শুধু এই জায়গায় এসে ফর্মুলা যখন যেটা লাগে আমরা সেই ফর্মুলাটা বসাই, আর আই এর মান যখন যেটা ধরা লাগে সেটা আমরা এখানে ধরি। এটাই হচ্ছে গিয়ে আমাদের এই পার্থক্য, নতুবা কিন্তু সবগুলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একই। আর ফর্মুলাটা কি লিখতে হবে সেটা বুঝতে পারাটাই হচ্ছে মূলত তোমার দক্ষতার প্রমাণ।
তুমি যদি ফর্মুলাটা লিখতে পারো ঠিকভাবে তাহলে বুঝতে হবে যে তুমি আসলে অ্যালগরিদম ফ্লোচার্টটা বুঝতে পারছো বা ধারাটা কিভাবে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের যেই ধারাটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা মূলত অলরেডি শেষ। এই যে আমি অলরেডি ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দুইটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এর মধ্য দিয়ে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার যে বেশ কয়েকটা আমরা ভিডিও দিয়েছি এটা আমি শেষ করে দিব। এবং যদিও তোমাদের বইতে তোমরা যদি দেখো ওই যে মুজিবুর রহমান স্যারের যে বইটা রয়েছে দেখবা যে আরও অনেকগুলো উদাহরণ আছে, তো তোমরা এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো সবগুলো দেখাচ্ছি না কেন, কারণ এগুলো আসলে এই যেমন আজকে যেটা দেখিয়েছি এগুলো আসলে বোর্ড কোশ্চেনের প্যাটার্নে এতটা কমপ্লেক্স প্রশ্ন ওরা করে না। ওরা সবার জন্য যেটা ভালো হবে, সবাই যেটা অ্যান্সার করতে পারবে এই টাইপের প্রশ্ন বেশি করে থাকে। তোমরা যদি প্যাটার্নগুলো দেখো বোর্ড কোশ্চেনের আগের স্যাররা কিন্তু ওইভাবেই প্রশ্নগুলো করে থাকেন। তো এই জন্য আমি আর দেখাচ্ছি না, মোটামুটি আমরা যেগুলো দেখেছি এগুলোর মধ্য থেকে আমাদের পরীক্ষায় এসে থাকে। এখন এরপর আমাদের যে কাজটা হবে অ্যালগরিদম ফ্লোচার্ট যেহেতু আমরা তৈরি করা শিখে গেছি, এবার হচ্ছে আমরা ডিরেক্ট রিয়েল প্রোগ্রাম লিখব, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা সরাসরি প্রোগ্রাম তৈরি করব। এবং কোন প্রোগ্রাম তৈরি করব? এতদিন ধরে যে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, এবার এই অ্যালগরিদম ফ্লোচার্টগুলোই তোমরা হচ্ছে গিয়ে ডিরেক্ট প্রোগ্রাম করে আমাকে দেখাবা বা আমরা নিজেরা করব, সেটা দেখব। তো এই এতদিন ধরে তোমাদেরকে যে সমস্যাগুলোর অ্যালগরিদম ফ্লোচার্ট লিখেছি তোমরা অবশ্যই এগুলো একটু খাতায় নোট করে রাখবা এবং অ্যালগরিদম ফ্লোচার্টটা সামনে রাখবা। তাহলে এটা দেখে দেখবো যে আমরা আমাদের সি প্রোগ্রামটা তৈরি করে ফেলতে পারবো। আমাদের যে সফটওয়্যার তৈরি করার ইচ্ছা, কম্পিউটার প্রোগ্রাম বানাবো আমরা, সেটা আমরা তৈরি করব। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে যে কথাগুলো তোমাদেরকে বলেছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই ভিডিও সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের একটা ফেসবুকের গ্রুপ রয়েছে HSC ICT প্র্যাকটিস রুম, আমি গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেই গ্রুপটাতে জয়েন করে সেখানেও তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত লিখে ছবি তুলে পোস্ট করে জানাতে পারো। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করবো এবং তোমাদের সবাইকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তোমার যে বন্ধুরা রয়েছে তাদের সাথেও তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, এতে করে হয়তোবা তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা থাকে সেটাতে ক্লিক করে দিবে, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ইনশাআল্লাহ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।